বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে। নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। এই নির্লজ্জ বেহায়া দেশবিরোধী মহিলা, যে কালীঘাটের এই মহিলা যে নবান্নের চতুর্থলায় এতদিন বসে থেকেছে, এই মহিলার বিষয়ে আমি প্রত্যেকটা প্রতিবেদনে আগে বলতাম যে নির্লজ্জ বেহায়া দেশবিরোধী, যে দেশের সুরক্ষা নিয়ে ভাবে না। কিন্তু এখন সেটা প্রত্যক্ষভাবে প্রমাণ হয়ে গেল যে দেশের সুরক্ষা এর কাছে বড় নয়, এর কাছে হলো রাজনীতি আর পরিবারটাই সব থেকে বড়। এর চেয়ারটা, মানে মুখ্যমন্ত্রী গদিটা, চেয়ারটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় জিনিস। তার নিজের পরিবারের সুরক্ষা, নিজের পরিবারের ক্ষমতা দরকার, তার নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়াটা তার কাছে সবচেয়ে বড়। দেশ তার কাছে বড় নয়, দেশের মানুষ তার কাছে বড় নয়, দেশের সুরক্ষা তার কাছে বড় নয়। সেরকম ঘটনা ঘটলো, আপনারা জানেন, হয়তো ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে মামলা হয়েছে। এফআইআর করেছেন একজন আইনজীবী। বাংলাদেশের ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশে বিশাল পরিমাণে একটা আন্দোলন হয়েছিল, একটা ঝড় উঠেছিল, একটা গন্ডগোল হয়েছিল ওসমান হাদির মৃত্যু নিয়ে। কিন্তু সেই বিষয়টা নিয়ে এখন যেহেতু ক্ষমতা নেই, ক্ষমতা চলে গেছে, তো ক্ষমতা চলে যাওয়ার কারণে এতটাই অন্ধ হয়ে গেছে যে দেশের সুরক্ষাকেও তাক লাগিয়ে দিচ্ছে। আমাদের দেশের সুরক্ষা এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষাকেও সাইডে ফেলে নিজের রাজনৈতিক ক্ষমতার লালসায়, রাজনৈতিক ক্ষমতার উপভোগের নেশায় এতটাই মাতোয়ারা হয়ে গেছে। ভারত বাংলাদেশের যে সংঘর্ষজনক পরিস্থিতি হতে পারে, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, আমাদের কেন্দ্র সরকার চাপে পড়তে পারে, এত কিছু সত্ত্বেও নিজের রাজনৈতিক যে ক্ষমতা হারিয়ে গেছে, তাই ঠিক ক্ষমতা হারিয়ে গেছে, নিজের চেয়ার চলে গেছে, নিজের ক্ষমতা চলে গেছে, সেই লালসায়, সেই নেশায় এতটাই মাতোয়ারা হয়ে গেছে যে নিজেদের দেশের সুরক্ষার কথা না ভেবে, নিজেদের দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক খারাপ হওয়ার কথা না ভেবে তিনি এই ওসমান হাদির বিষয়টাকে উস্কে দিলেন। আপনারা শুনলেন, উনি বলছেন যে আমি জানি কে মেরেছে, আমি জানি কাকে দিয়ে মার্ডার করানো হয়েছে, নাম বলবো না, এটা দেশের স্বার্থে, কিন্তু আমি বলে দিলাম। মানে এই মহিলা নিজের ক্ষমতার নেশায়, নিজের চেয়ারের লালসায় এতটাই উন্মাত্ত হয়ে গেছে, এতটাই মাতোয়ারা হয়ে গেছে যে বিষয়টাকে নিয়ে সে নিজে কিছু করতে পারছে না। নাম বললে সে নিজে ফেঁসে যাবে, তাই বলছে আমি নাম বলবো না, কারণ সে জানে সে নাম বলে নিজেও ফেঁসে যাবে আর এই বিষয়টা নিয়ে অনেক তোড়ঝাড় হবে। তাই তিনি প্রশ্ন তুলে দিলেন ওসমান হাদির বিষয় নিয়ে। উনি বলছেন যে আমি জানি কে মেরেছে, আমি জানি কাকে দিয়ে মারানো হয়েছে। আমি যখন ছিলাম তখন আমাকে অমিত শাহ ফোন করেছিল, আমাদের হোম মিনিস্টার ফোন করেছিল, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ নাকি ফোন করেছিল। উনি বলছেন যে হোম মিনিস্টার ফোন করেছিল, আমাকে বলেছিল আপনার দেশের স্বার্থে, সুরক্ষার স্বার্থে আপনাদের পুলিশকে বলে দেবেন যে এটা যেন কাউকে না বলে। আর যেই ক্ষমতা চলে গেছে সেই মুখ খুলছেন। সেদিন তিনি প্রশ্ন তুলে দিলেন যে কে মেরেছিল আমি জানি, কাকে দিয়ে মারিয়েছিল আমি জানি, কিন্তু নাম বলবো না। উনি নিজেই মুখে স্বীকার করছেন যে দেশের সুরক্ষায়, কিন্তু আমি বলে দিলাম। মানে এদিকে বলছেন যে আমি দেশের সুরক্ষার কারণে বলবো না, আবার এদিকে আমি বলেও দিলাম। এই নির্লজ্জ মহিলা, যাকে আমরা ভোট দিয়ে এতদিন নবান্নের চতুর্থতলায় বসিয়ে রেখেছিলাম, সেই মহিলা কতটা নিচে নামতে পারে, কতটা জঘন্য, নীচ, কটু মানসিকতার হতে পারে, সেটা এখন বুঝতে পারছেন। আমি যখন আগে বলতাম, অনেকে কমেন্ট করে আমাকে গালিগালাজ করতো, ওই তোলামুলিদের অনেকেই এই বিষয়টাকে নিয়ে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এই ধর্মীয় কারণে অনেক গালিগালাজ করেছেন, অনেক উল্টোপাল্টা উস্কানি দিয়েছেন, হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম থেকে শুরু করে নানা রকম কথা বলেছেন। তো সেই কারণে অনেকবার এফআইআর করতে চেয়েছিলেন এই আইনজীবী, কিন্তু তখন এফআইআর নেওয়া হয়নি তার বিরুদ্ধে। কিন্তু এখন এই বিষয়কে নিয়ে এই দেশের সুরক্ষাকে তাক লাগিয়ে, দেশের সুরক্ষাকে সাইডে ফেলে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ওসমান হাদির বিষয়টাকে উস্কে দেওয়ার কারণে উত্তরবঙ্গের একজন আইনজীবী রিঙ্কি সেন চ্যাটার্জি এফআইআর করেছেন সাইবার ক্রাইম থানায়। এখন বুঝতে পারছেন আমি আগে কেন বলতাম এই নির্লজ্জ বেহায়া জঘন্য মহিলা?
আজ নিজের পরিবারের হাতে ক্ষমতা নেই, তাই তিনি চাইছেন যে আমি যখন ডুবেছি, আমি যখন ডুববো সবাইকে নিয়ে ডুববো, আমি যাব তো দেশকে নিয়ে যাব। মানে দেশের সুরক্ষাটা তার কাছে সুরক্ষা না, এই দেশ বিরোধী, এই দেশদ্রোহী, এই নির্লজ্জ মহিলা নবান্নের চৌতলায় যে বসেছিল কালীঘাটের মহিলাকে সরকারের কাছে আবেদন করবো ইতিমধ্যে তাকে পুলিশের আওতায় নেওয়া হোক এবং তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক। কারণ এরকম দেশ বিরোধী মহিলা দেশের সুরক্ষার স্বার্থে বাইরে ঘুরে বেড়ালে খুবই ভয়ঙ্কর। এরা বাইরে ঘুরে বেড়ালে আরো কি কি করবে, আরো কি কি বলবে বা আরো কি কি ঘটনা ঘটাবে, আরো কাকে কাকে উস্কানি দেবে, কোনো এওত্তা নেই তার। তাই যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমার হাত জোড় করে অনুরোধ যে এইরকম মহিলাকে দ্রুত জেলে নিয়ে আইনের আওতায় নেওয়া হোক। শুধু তাই নয়, আমি আপনাদের আরও বলবো এই মহিলার যে এতটাই দিন খারাপ বা এতটা সময় খারাপ চলছে বলে এই মহিলা আরও কি কি কাণ্ড করতে পারে তা আমার আপনার কল্পনারও বাইরে। হোম মিনিস্টার যদি বলতো যে আমার ভাইয়ের স্বার্থে, আমার বাড়ির স্বার্থে, আমার এটার স্বার্থে, আমার পরিবারের স্বার্থে, আমার পরিবারের সুরক্ষা স্বার্থে, তাহলে হয়তো মানা যেত যে হ্যাঁ তাদের সেই জন্য বলেছিল তাই এরকম বলেছে। ওরকম কিছুই বলেননি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন কি এটা দেশের স্বার্থে, এটা মানুষের স্বার্থে, এটা সরকারের স্বার্থে, এটা দেশের স্বার্থে, আমাদের দেশের সুরক্ষার স্বার্থে, দেশের প্রগতির স্বার্থে, দেশের সামরিক সুরক্ষার স্বার্থে বিষয়টা প্রকাশ করবেন না, পুলিশকে বলে দেবেন। কিন্তু এই মহিলা, এর কাছে দেশ বড় নয়, এর কাছে ক্ষমতা বড়। এত নির্লজ্জ মহিলা, যে দেশ বিরোধী মহিলা, দেশের দ্রোহী মহিলা প্রশ্ন তুলে দিলে কে মেরেছে আমি তো জানি, কাকে দিয়ে মারানো হয়েছে আমি তো জানি, কি কি হয়েছে না হয়েছে সব আমি জানি। পাশ থেকে কেউ বলছে নামটা বলুন, নামটা বলুন, তখন তিনি নিজে স্বীকার করছেন যে আমি নাম বলবো না, নাম আমি জানি, দেশের সুরক্ষার স্বার্থে আমি নাম বলবো না, কিন্তু আমি প্রশ্ন তুলে দেব। দেশের সুরক্ষার স্বার্থে আমি বলবো না, কিন্তু আমি বলে দিলাম। বুঝতে পারছেন এই মহিলা দেশের সুরক্ষার স্বার্থে কতটা ভয়ঙ্কর, যে দেশের সুরক্ষার স্বার্থে কোনো বিষয়কে লুকিয়ে রাখে না, পরিবারের স্বার্থে, নিজের ক্ষমতার লালসায়, নিজের ক্ষমতার লোভে, নিজের ক্ষমতা চলে যাওয়ার ক্রোধে জনগণের দেওয়া মতকে যে স্বীকার করতে পারে না, এইসব বিষয়গুলো দেশের সুরক্ষার স্বার্থে যে বিষয়কে চেপে রাখা দরকার সেটাকে প্রকাশ করতে পারে, তাহলে এই মহিলা আর কি কি করতে পারে একবার কল্পনা করে দেখুন। ইতিমধ্যে এনার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে খবর করা শুরু হয়ে গেছে, বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে। কালীঘাটের এই নির্লজ্জ বেহায়া দেশ বিরোধী দেশদ্রোহী মহিলা যে 1984 থেকে কখনো মন্ত্রী, কখনো এমএলএ, কখনো এমপি থেকেছেন, এই মহিলা এখন যেহেতু ক্ষমতা নেই তাই লড়াই করাটা টাফ হয়ে যাবে, লড়াই করাটা কঠিন হয়ে যাবে, তাকে কেউ মর্যাদা দেবে না, তাকে কেউ পাত্তা দেবে না। সেই কারণে সে বহরমপুরের লোকসভা সিট থেকে দাঁড়াতে চেয়েছিলেন। সেখানকার ইউসুফ পাঠান যে বর্তমানে এমপি আছেন, সেই ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে তার জায়গা থেকে দাঁড়াতে চেয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এখন একটা সানসানিক কেস খবর এটা, যে সেই খবর বহন করে নিয়ে গিয়েছিল আমার আপনার সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি। ভাবতে পারছেন, যে সৌরভ গাঙ্গুলি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, আমি রাজনীতি করতে চাই না, আমি রাজনীতিতে আসতে চাই না। মমতা ব্যানার্জির প্রিয় পাত্র, যে মমতা ব্যানার্জির কাছ থেকে, মানে মমতা ব্যানার্জি সরকারে থাকার সময় 1 টাকা দিয়ে ল্যান্ড কিনেছিলেন, হয়তো সেই ল্যান্ডটা হয়তো ইনভেস্টিগেশনের পরে শুরু হবে, সেই সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জি যে লোকসভা সিটে বহরমপুর থেকে দাঁড়াতে চান, এই খবরটা ইউসুফ পাঠানের কাছে বহন করে নিয়ে গেছিল। ইউসুফ পাঠান পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি এখন পদত্যাগ করব না, আমি আমার পদেই থাকবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কেউ মানছে না, এখন কেউ পাত্তা দিচ্ছে না। দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে খবর নিয়ে গেছিল, এই দূত ইনার সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়েছে, কিছুদিন আগে দেখলেন না, সিকিউরিটি কমিয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। 1 টাকায় জমি কিনতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশে গিয়ে ঘুরতে পারছেন, যে দূত হয়ে উনার সব কিছু কাজকর্মগুলো করতে পারছেন। আপনি রাজনীতির সঙ্গে জড়িত নন, তা আপনার সিকিউরিটির কিসের দরকার? আপনি সাধারণ মানুষ হয়ে থাকুন না। যে সৌরভ গাঙ্গুলিকে মানুষ এত ভালোবাসা দিয়েছিল, যে সৌরভ গাঙ্গুলিকে মানুষ এত ভালোবেসেছিল, সেই সৌরভ গাঙ্গুলি মানুষকে ঠকালো, বিশ্বাসঘাতকতা করেছে, মানুষকে ঠকিয়েছে। আমি আবার ফিরে আসবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে। পশ্চিমবঙ্গের যে আরো যতগুলো সিট আছে তার মধ্যে বসিরহাট সিট, যেখান থেকে 56% ভোটে হাজি নুরুল ইসলাম জিতেছিলেন, সেই সিটটা এখন খালি আছে, সেখান থেকে দাঁড়াতে পারছেন না। সেই সৎসাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে যে জায়গায় ওয়েস্ট বেঙ্গলের যে লোকসভা সিটে 100% মাইনরিটি আছে, 100% মুসলিম ভোট আছে, সেখান থেকে উনি দাঁড়াতে চান, সেই সিটটাকেই চোখ বন্ধ করে ভরসা করতে চান। আদারওয়াইজ কোনো সিটকেই তিনি চোখ বন্ধ করে ভরসা করতে চাইছেন না, পারছেন না। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমনিতেই হাতছাড়া হতে চলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা মিলে বা অন্যান্যরা মিলে এই দলটাকে তো এর থেকে কেড়ে নিয়েছে প্রায় বলতে গেলে। এই অবস্থায় কালীঘাট থেকে খবর আসছে দলের 600 কোটি টাকা, এত এত স্থাবর অস্থাবর সম্পত্তি, এত কিছু, এই চাবি কার হাতে যাবে? টাকা সম্পত্তি যেদিকে যাবে সেদিকে নেতা মন্ত্রী যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই কারণে যখন দল হাতছাড়া হতে চলেছে, এমএলএ এমপিরা কথা শুনছে না, একদিকে সব জট হয়ে যাচ্ছে।
যাচ্ছে, মমতার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন এই চাবিটা এই মানে এই সম্পত্তির যে চাবি সেটা কারাতে যাবে, সেটা নিয়েও তোলপাড় শুরু হয়ে গেছে। যদি আপনাদের অ্যামাউন্টটা বলি তাহলে 1592.52 কোটি টাকা লাস্ট 5 বছর, আমি তার আগের কথা বলছি না, লাস্ট 5 বছরে বলতে পারেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, বলতে পারেন চাঁদার মাধ্যমে, বলতে পারেন ডোনেশনের মাধ্যমে যে টাকাটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল, বর্তমান তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলাও হয়তো ঠিক হবে না, এই তৃণমূল কংগ্রেস পেয়েছিল, সেই টাকাটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে স্লিপ করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। মানে এটা তো সবাই জানেন যে টাকা যেখানে নেতা মন্ত্রী সেখানে। যেসব নেতা মন্ত্রীরা মমতার হাত মাথায় পেয়ে ফুলে ফেঁপে উঠেছিল, বড় লোক হয়ে গেছিল, তারা তো নিজের লকারের চাবিটা তার জন্য খুলে দেবে না। তাহলে এই অবস্থায় এই সম্পত্তিটাকে, বন্ডের পাওয়া টাকাটাকে বা এই যে অর্থটাকে নিজের হাতের মধ্যে রাখতে হবে নেতা মন্ত্রীকে আটকে রাখার জন্য বা নিজের দলকে টিকিয়ে রাখার জন্য, সেই চেষ্টা করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর ম্যাচিং ডেটা অনুযায়ী বিজেপি যেখানে সারা দেশের মধ্যে প্রথম স্থানে ছিল এই ইলেকট্রনিক বন্ড বা চাঁদা বা ডোনেশন কালেক্ট করার ক্ষেত্রে, কিন্তু লোকাল দলগুলির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস ছিল দ্বিতীয় নম্বরে। আমাদের মনে আছে তখন এই ইলেকট্রনিক বন্ডের কথা সামনে এসেছিল, তখন সবচেয়ে বেশি আন্দোলন করছিল এরা, সবচেয়ে বেশি তোড়ঝোড় করেছিল এরা, কিন্তু এরা বলছিল আমরা নিইনি। মানে এটা এরকম প্রমাণ করতে চেয়েছিল, মানুষকে বোঝাতে চেয়েছিল, ন্যারেটিভ করার চেষ্টা করেছিল যে আমরা তো টাকা নিইনি, নিয়েছে শুধু বিজেপি। ভাবুন, সারা ভারতবর্ষের মধ্যে একটা স্টেটের একমাত্র সরকার আছে, কিন্তু তা সত্ত্বেও সারা ভারতবর্ষের মধ্যে লোকাল দলগুলির মধ্যে এত দল আছে, তার মধ্যে দ্বিতীয় স্থানে ছিল ইলেকটোরাল বন্ড বা চাঁদা বা ডোনেশন কালেক্ট করার ক্ষেত্রে। আজ যখন এই ক্ষমতা চলে গেছে, দলও চলে যাচ্ছে, পার্টির ফান্ডও চলে যেতে যাচ্ছে, এমএলএ এমপিরা কথা শুনছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে গেছেন। আজ মাথা কাজ করছেন না, যা নাই তা করছে, যা নাই তা বলছে। এর একটু ডেটা আপনাদেরকে দিয়ে দিই। লাস্ট 5 বছরে চাঁদাবাজি ইলেকট্রনিক বন্ড কালেক্ট করেছিল 2020-21 মোট 132.53 কোটি টাকা, 21-22 545.74 কোটি টাকা, 2022-23 333.45 কোটি টাকা, 2023-24 646.39 কোটি টাকা, 2024-25 219.35 কোটি টাকা। এত টাকা ইলেকট্রাল বন্ড বলতে পারেন, চাঁদা বলতে পারেন, ডোনেশন বলতে পারেন, এইসবের মাধ্যমে পেয়েছিল। আজ সেই টাকাও হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে হয়তো অর্ধেক টাকা সুইস ব্যাংকের চালান হয়ে গেছে, ওটা সবাই জানে, ওটা ফিরিয়ে নিয়ে আসাও ডিফিকাল্ট। এখন পার্টির ফান্ডও হাতছাড়া হতে চলেছে, এমএলএ এমপিরাও হাতছাড়া হয়ে যাচ্ছে, কেউ কথা শুনছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা চাপড়াচ্ছেন, কি করবেন কিছু বুঝতে পারছেন না, কারণ কিছু করার নেই। জয়সা করেনি বৈসা ভরনি। ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো আরো অতীব চালাক। সে যে গাড়িগুলোতে করে ঘুরে বেড়াতো বা পার্টির কাজের জন্য যেসব গাড়িগুলোতে করে ঘুরে বেড়াতো, সে গাড়িটাও নিজের টাকায় কেনেনি, সে গাড়িটাও পার্টি ফান্ডের টাকায় কিনেছে। কারণ সে জানতো যে যদি কখনো সমস্যা হয়ে যায়, কখনো ইডি সিবিআই ধরে ফেলে, কখনো কিছু সমস্যায় পড়ে যাই, তাহলে তো আমার থেকে সব চলে যাবে, নিজের টাকায় কিনবো না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাথা চাপড়াচ্ছেন, ভাবছেন যে লাস্ট 15 বছর কেন আমি নিজের বেতন তুলিনি। এটা বলা ভুল হবে যে তার কাছে টাকা নেই, হয়তো হিউজ পরিমাণ টাকা সুইস ব্যাংকে চালান হয়ে গেছে, কিন্তু সেটা আলাদা বিষয়। ভগবান যেখান থেকে উপরে তুলেছিল সেখানে নামিয়ে দিয়েছে। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। সেই অতিবার বেড়েছিল এই মানুষের যে রায়, মানুষের যে ভোট, মানুষের যে ক্রোধ, মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভের ঝড়, রাগের ঝড়, রায়ের ঝড়, মানুষের আফসোস, মানুষের ক্ষুদ্রতার যে ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গর্বকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অহংকারকে, তার ভাইপোর এই দৃষ্টতাকে, তার ভাইপোর এই ঔদ্ধত্যকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়েছে। আজ সেই জায়গায় টেনে নামিয়ে এনেছে যে জায়গা থেকে উত্থান হয়েছিল। কথায় আছে অহংকার, গর্ব, ঔদ্ধত্য পতনের সবচেয়ে বড় কারণ। আজ সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর তৃণমূলের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এ তো এতবার বেড়েছিল, মঞ্চ থেকে দাঁড়িয়ে এত মানুষের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের এই ইন্ডি গঠবন্ধন, ইন্ডি যে দল আর আমাদের দল যদি ভোটে যেতে, বাড়িতে ঢুকে ঢুকে মারবো। ভাই বাড়িতে ঢুকে ঢুকে মারবো? গুন্ডামি মানুষের সামনে, তাদের বাড়িতে ঢুকে তাদেরকেই মারবেন যারা ভোট দিচ্ছে। এত অহংকার, এত ঔদ্ধত্য। এই শব্দ এখন হচ্ছে না, শুধু এদের চিৎকার চেঁচামেচি হচ্ছে। এত ঔদ্ধত্য। এই একই কথা এক সময় তাপস পালও বলেছিল, মানুষদেরকে চমকেছিল, ধমকেছিল, মহিলাদেরকে ধমকেছিল, চমকেছিল। সেও গেছে, সেও শেষ হয়ে গেছে। আর এই মমতার ভাইপো, সেও ঔদ্ধত্য দেখিয়েছিল, মানুষকে বাড়িতে ঢুকে মারবো, এটা করবো, ওটা করবো করে ধমকি দিচ্ছিল। তারও পতন শুরু হয়ে গেছে। পুরো বিষয়টা আপনাদের সামনে রাখলাম। পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে
প্রতিবেদনটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না, যাতে নতুন নতুন সব প্রতিবেদনের নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।